মেইনলি যেটাতে বিজেপির একটা বড় জয়ের কারণ ছিল সেটা হচ্ছে পলিসিগুলো। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো সুজয়, আজকে এই পাড়ার কাকিমা যিনি ধরো একটু সন্ধ্যেবেলা টিভি চালিয়ে সিরিয়াল দেখতে পছন্দ করেন, তার কাছে তো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিলে তিনি তার মতন সেটাকে খরচ করতে পারবেন, তার সংসারের উন্নয়নের জন্য তিনি সেটা খরচ করতে পারবেন। কিন্তু তার কাছে দাঁড়িয়ে যদি এটা বলা হয় যে বিজেপিকে ভোট না দিলে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়তে পারবে না, খুব কি সেটা গুরুত্বপূর্ণ হবে? তার কাছে তো সেই টাকাটা কিছু না কিছু তার সংসারে সে কাজ করছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই প্রশ্নটা নিয়ে সব জায়গায় আলোচনা চলছে। একেবারে তাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প, সেই প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। কৌশিকদা এটা আরও বিস্তারিত বলবে, আমি অল্প করে বলে আমি কৌশিকদার হাতে মাইক তুলে দেবো। আমি অল্প করে একটু বলবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একাধিক যে প্রকল্প, সেই প্রকল্পে একেবারে বাজিমাত করেছে অহনা। এবং তোমাকে তো দেখো পলিটিক্যালি দিকটা দেখতে হবে, সেখানে বিজেপি তারা দেখছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেক্কা দেয়া। কারণ তুমি দেখো এই বাজেটে কিন্তু ছেলেদের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চিন্তা করেছে। একেবারে কৌশিকদা এটা লক্ষ্মীর ভান্ডার তার নয়, একেবারে এটাই কৌশিকদা বলবো, আমি একটু বলবো খালি জাস্ট। কৌশিকদা, তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল বিধানসভায়, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম 7টা প্রকল্প, আমরা আমাদের দর্শকরা যারা এখনো দেখছে, কৌশিকদা বিস্তারিত বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় 7টা প্রকল্প রেডি আছে। ঠিক ইলেকশনে 6 মান্থ আগে যেদিনকে বাজেট পেশ হচ্ছিল, কৌশিকদা, মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুরুষদের জন্য ভাতা চালু করছে। কৌশিকদা 500 টাকা ভাতা। এবং সত্যি এবং সত্যি যদি এরপর লক্ষ্মীর ভাণ্ডারের পর পাল্টা এই পুরুষদের ভাতাটা যখন এটা চালু হবে, তো ভাবতে পারছো? কৌশিকদা, তুমি যদি এটা একটু বিস্তারিত বলো। আসলে এবছরে যে বাজেটটা হয়েছে, সেই বাজেটটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে অর্থাৎ 24-25 সালের 25-26 সালের বাজেট, সেই বাজেটে কিন্তু একটা টাকা বরাদ্দ হিসেবে ধরা রয়েছে, যেটা বেকার ভাতা। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তার মস্তিষ্ক প্রসূত কোনো নাম, তিনি হয়তো আগামী বছর অর্থাৎ মে মাসে বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে নোটিফিকেশন জারি করে নতুন 7টি জনমুখী প্রকল্পের ঘোষণা করবেন। কেন করবেন? তিনি দেখেছেন যে এই মোয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা, ব্রাহ্মণ ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, সমব্যথী, এরকম 94টা মানে ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গে রয়েছে, যেখানে 1000, সেটা 500 থেকে 1000 হয়েছে, 1500, 2000, সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত রয়েছে। মোয়াজ্জিম ভাতা রয়েছে সংখ্যালঘুদের জন্য। বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল তিনি কটাক্ষ করে বলছেন যে 1500 টাকা দিলে কি বাংলায় মেয়েদের সম্মান নিয়ে খেলা করা যায়? এটাও কিন্তু একদমই খুবই বিজেপির একটা পলিসি, একটা কৌশল। কিন্তু দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর বিজেপি বলছে দেব। এই দিচ্ছেন আর দেবর মধ্যে যে পার্থক্যটা, মানে ইমপ্লিমেন্ট করা, অ্যাপ্লাইড, ফলিত যেটা দেওয়া হচ্ছে, সেটাকে অনেক বেশি এফেক্টিভ মনে হচ্ছে। যদিও আমাদের মূল বিষয় ছিল বিজেপির হিন্দুত্ব। অবশ্যই বিজেপির হিন্দুত্ব কিন্তু প্রথম থেকেই মাথাচাড়া দিচ্ছে। তুমি জানো, এর আগে আমাদের দেশেই কোনো গুজরাটে কার ফ্রিজে কি খাবার থাকছে সেটা নিয়েও কিন্তু একটা ধুমধুমার কাণ্ড দেশ জুড়ে হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ দেখল। সেরকমই আমাদের এ রাজ্যেও কিন্তু খুব স্পষ্ট করেই আমরা সনাতনী হিন্দু, এই শব্দটা বারবার বিজেপির নেতারা বলছেন এবং সনাতনকে জাগ্রত হওয়ার বার্তাও বারবার দেওয়া হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে গতকাল রাজ্যের বিরোধী দলের নেতা বিধানসভার বাইরে যে 46 সেকেন্ডে একটি বক্তব্য রেখেছেন, সেখানে স্পষ্ট বলছেন যে আমরা ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নাম করেছেন, সেখানে তাদেরকে রাস্তায় আছড়ে ফেলা হবে বা রাস্তায় ফেলে দেওয়া হবে। এই মন্তব্যটি সমর্থনযোগ্য কতটা রাজনৈতিক বিশ্লেষকরা বলবেন, কিন্তু আমি এখানে বিজেপির যে রণকৌশল বা নির্বাচনে জেতার হিন্দুত্ব ভোট, কৌশিক এইখানটায় দাঁড়িয়ে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি ভীষণভাবে এই কঠোর হিন্দুত্বের উপরেই থাকতে চাইছে। দেখো, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব, তুমি জানো যে মোগলসরাই বলে যে স্টেশনের নামটি ছিল, সেটাকে দীনদয়ালু স্টেশন করে দেওয়া হলো, দীনদয়াল উপাধ্যায় স্টেশন করা হলো। মানে সবসময় একটা হিন্দুত্ব, সনাতনী ভাব, সেটাকে আরও বেশি মানে একদম শিকড়ে টেনে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গে যেটা করা হলো, সেখানে বলাই হচ্ছে 30% ভোট আমাদের দরকার নেই। এবং তুমি জানো 73 নম্বর ওয়ার্ড, যেটা মুখ্যমন্ত্রীর ওয়ার্ড, সেখানে শুভেন্দু অধিকারী যে কার্যালয় করছেন, সেখানেও কিন্তু তিনি খিদিরপুরের দিকটাকে বাদ দিয়ে রেখেছেন, কারণ এখানে সংখ্যালঘুদের আধিপত্য বেশি। ঠিক তারা ধরেই নিয়েছেন যে হিন্দুত্বের যদি 70% ভোট আমাদের আসে, তাহলে 30% সংখ্যালঘু ভোট আমাদের দরকার নেই। কিন্তু এটাতে জনমানুষের যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কারণ সব হিন্দু তো আর হিন্দুত্বটাকে আঁকড়ে নেই, অনেক
উদারচেতা মানুষ রয়েছেন যারা সকলকে নিয়ে চলতে চান। এটা তুমি জানো যে নানা ভাষা নানা মতের একটা দেশ, রাজ্য। আমাদের এই রাজ্যের সকল বর্ণ ধর্মের মানুষ বসবাস করেন। সেখানে দাঁড়িয়ে বিজেপির এই বার্তাটা কতটা বুমেরাং হয়ে ফিরে আসবে সেটা সুজা তুমি আরো ভালো বলতে পারো। সুজা, তোমার কাছে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেহেতু বিজেপি বিট করো, বিজেপির ঠিক প্ল্যানিং বা কৌশলটা কি হতে পারে? কারণ শুধুমাত্র এই হিন্দুত্বের ওপরে নির্ভর করে ভোট বৈতরণী পার করা খুব একটা সহজ হবে না, হয়তো হতে পারে কিন্তু সহজ হবে না। সেক্ষেত্রে বিজেপির কৌশলটা ঠিক কি, প্ল্যানিংটা ঠিক কি? দেখো, এখনো পর্যন্ত বিজেপির যেটা বক্তব্য বা বিজেপির যে সমস্ত সমীক্ষাগুলো করেছে এখনো পর্যন্ত, তাদের বক্তব্য 40% ভোট তারা কিন্তু তাদের বাক্সে ধরে রাখতে পেরেছে এখনো পর্যন্ত যে ইলেকশনগুলো হয়েছে। কিন্তু তাহলে বাজিমাত কেন করতে পারলো না? এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও একই বক্তব্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের একই বক্তব্য। যদি 3% 3 থেকে 4% হিন্দু ভোট যদি তৃণমূল থেকে শিফট হয়ে বিজেপিতে চলে আসে তাহলেই কিন্তু বাজিমাত হবে। এমনকি এই 294টি বিধানসভা যে কেন্দ্র আছে, বঙ্গ বিজেপির তরফ থেকে দিল্লি থেকে 5টি টিম এসে সমীক্ষা করেছে। এমনকি খিদিরপুর এলাকাতেও সেই সমীক্ষা করতে গিয়েছিল, সেখানে পুলিশের কিছু বাধা পেয়েছে, যেটা আমরা জানতে পারছি। এবার তোমাকে বলি, এখন বিজেপির যেটা একদম স্ট্র্যাটেজি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, তাদের যেটা বক্তব্য, 148টি এরকম বিধানসভা কেন্দ্র তারা চিহ্নিত করেছে। ম্যাজিক ফিগার তো 294-এর ম্যাজিক ফিগার, কৌশিকদা 148টি, এরকম 148টি বিধানসভা কেন্দ্র চিহ্নিত করেছে। সেখানে সংখ্যালঘুদের বাদ দিয়েই বিজেপি কিন্তু জিততে পারবে বলে তারা একটা চিহ্নিত একটা নীল নকশা তৈরি করেছে। সেখানে সংখ্যালঘুরা বড় সংখ্যালঘুরা তার সত্ত্বেও মানে এইভাবে চিহ্নিত করা সত্ত্বেও তারা তো সেই হিন্দুত্বকেই সামনে রাখছে একেবারে। দেখো, বিজেপির কাছে যেহেতু বিজেপি সরকারে নেই, বিজেপি অন্যান্য রাজ্যে যে সরকার আছে সেগুলোর উদাহরণ দিচ্ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে তারা টেক্কা দিতে পারছে না। প্রকল্পের দিক থেকে তো বেশ চাপ। হ্যাঁ, একেবারেই তাই। সেজন্য শেষ পর্যন্ত তারা এটাই সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বাংলাদেশের যে প্রভাব, তাদের যেটা বক্তব্য যে বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে এবং সর্বোপরি এটার একটা বলা যেতে পারে এই রাজ্যে তার একটা প্রভাব তারা পড়েছে বলে তারা দাবি করছে। এবং এটাও তারা বলছে যে 2026-এ এই যে মেজরিটি হিন্দু ভোট, যেটা কৌশিকদা বলছে বিজেপির কাছে দিবা স্বপ্ন, সত্যি তাই। এই যে 3-4% হিন্দু ভোটটা তৃণমূল থেকে নিয়ে এসে বিজেপির বাক্সে নিয়ে আসা, সেটা বিজেপির কাছে যেরকম একেবারে অগ্নি পরীক্ষা। আর এটাও ঠিক, দেখো সুজয়, এটা যেরকম একটা অগ্নি পরীক্ষা, এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি ঠিক করাটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমরা কবে থেকে শুনছি, আমরা লোকসভা নির্বাচনের সময় থেকে শুনছি যে এইবার রাজ্য সভাপতি ঠিক হবে, কারণ বিজেপি এই স্ট্র্যাটেজিতে চলে যে একটা মানুষের একের অধিক পদ থাকতে পারে।